দর্শক, একুশে টেলিভিশনের প্রতি সপ্তাহের আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ। দর্শক, আপনারা জানেন যে এখন আলোচনায় নানা বিষয় ঢুকে যাচ্ছে, কিন্তু যে আলোচনা এখনো থেমে যায়নি সেটি হচ্ছে উপদেষ্টাদের সেফ এক্সিট। সেটি নিয়ে কথা এখনো চলছে, আজকেও কথা হয়েছে, আমরা শুনতে পেয়েছি, যেটি শুরু করেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তো সেটি তিনি কেন বলেছেন, কেন করেছেন, সেটি শুধুমাত্র সেফ এক্সিটের কথাই বলছেন না, যে তারা খুঁজছেন, একই সঙ্গে তাদেরকে বেঈমান, অকৃতজ্ঞ, নানা ক্ষোভের কথা তিনি বলেছেন। আমরা এই নিয়ে আলোচনা করব, কিন্তু এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনাকে স্বাগত জানাচ্ছি। শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকলাব মঞ্চ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা নাহিদ ইসলামের কথা একটু শুনে নেই, তাহলে ক্লিয়ার হবে। উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তো এইটা আমাদেরকে অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে আর। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, এদেশের সাধারণ মানুষজন, এদেশের মানুষজন যারা রাজপথে নেমেছিল, যারা জীবন দিতে গিয়েছিল, জীবন দিয়েছে এবং যারা আহত হয়েছে, যদি তাদের উপর ভরসা করতো তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। আমরা এই আলোচনায় যাব, কিন্তু এই সেফ এক্সিট বলতে বিএনপির রুহুল কবির রিজভী কি বোঝেন আমরা একটু জানতে চাই। এক্সিটের কথা তো আমরা বলেছিলাম শেখ হাসিনার আমলে, যে আপনি যে অন্যায় করছেন, আপনি যেভাবে নিপীড়ন নির্যাতন করছেন, আপনি যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, আপনি নির্বাচন কমিশনকে ধ্বংস করেছেন, আপনার রাজনীতিতে আপনি আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য, গদি রক্ষা করার জন্য বিরোধী রাজনৈতিক নেতা কর্মীকে অদৃশ্য করছেন, বিচার বহির্ভূত হত্যা করছেন, ক্রস ফায়ার দিচ্ছেন। আমরা সে সময় বলেছি যে আপনি যে এত অত্যাচার করছেন, আপনি কি আপনার সেফ এক্সিট চিন্তা করে রেখেছেন? জি, দুটো বিষয় পেলাম, যে নাহিদ ইসলাম তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখছেন, তারা বেঈমান, তারা বিশ্বাসঘাতক, একই সঙ্গে তাদের কেউ একটি অংশ সেফ এক্সিট খুঁজছেন। আর আমরা রুহুল কবির রিজভির সেফ এক্সিটের একটা ব্যাখ্যাও শুনলাম। হাদি, কি পরিস্থিতি তৈরি হলো? রুহুল কবির রিজভি যা বললেন আর নাহিদ যা বললেন, সেই পরিস্থিতি কি তৈরি হয়েছে? নয়তো কেন সেফ এক্সিটের প্রশ্ন আসলো? ধন্যবাদ। আমার মনে হয় যে এই সমস্ত আলোচনা 1 মিনিটেই শেষ করে দিতে পারেন নাহিদ ইসলাম নিজে। আমরা ইতিমধ্যে অনেকবার বলেছি, দেখুন এটা তো সত্য যে খুব কম সময়ের মধ্যে গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, এখানে আমি তো ব্যক্তিগতভাবে অবশ্যই সাথে সাথেই বলেছিলাম যে এই 2 জন উপদেষ্টা হয়ে ছাত্র উপদেষ্টাদের এই ক্যাবিনেটে যাওয়াটা খুব কাজের হবে না। দুটো কারণেই হবে না। যদি আপনি এফিসিয়েন্সির জায়গা থেকে দেখেন তাহলে তো অফকোর্স এটা তো ঘাটতি আছে, কিন্তু এর বাইরেও যেটা, আপনি 2 জন না, আপনি যদি 3 জনও যান, 4 জনও যান, তবুও পুরো ক্যাবিনেটে তো আপনি মাইনরিটি। এটা হলো প্রথম কথা। এখন আমাদের কথা হলো যে যেটা হতে পারতো হয় নাই, এটা বলে লাভ নাই, বরং পুরো আরও বেশি স্টুডেন্ট নিয়ে পুরো ক্যাবিনেটের সাথে একটা ওয়াচ ডগ, যে আমরা নিজেরা মন্ত্রী বা উপদেষ্টা হব না, কিন্তু কি সিদ্ধান্ত হচ্ছে প্রত্যেক জায়গায় আমরা থাকতে পারবো এবং আমাদেরকে দেখাতে হবে। এটার একটা আইনানুগ কাঠামো তৈরি করে তারা যদি ওভাবে থাকতেন, তাহলে তাদের হতো কি, সংখ্যা আরও বাড়লে তাহলে তাদেরকে মাইনরিটি হতো না ডিসিশন মেকিংয়ে। এবার আসেন দ্বিতীয়ত, যে আসলেই কি এরকম সেফ এক্সিটের কথা কোনো উপদেষ্টা ভাবছেন কিনা। তো মজার ব্যাপার হলো, গত কয়েকদিনে নাহিদ ইসলাম এটা বলবার পরে দেখলাম বিভিন্ন মিডিয়া এক একজন উপদেষ্টাকে ধরে ধরে জিজ্ঞেস করছেন যে আপনি কি স্বাভাবিক, খুব স্বাভাবিক। তো কেউ বলছেন আমার এত বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সব এখানে, আমি আর যাবো কই। আবার কেউ বলেছে যে সারাদিন জীবন তো দেশের বাইরে কাটাই নাই, তাহলে আর কোথায় যাব। তো প্রথম কথা হলো, দেখেন যিনি চলে যাবেন তিনি তো মিডিয়ায় আজকে বলবেন না যে আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো এই জুলাই আন্দোলনের একজন, নাহিদ ইসলামকে তো আপনি চেনেন, আপনি বলছেন তিনি 1 মিনিটই শেষ করে দিতে পারতেন। কি শেষ করতে পারতেন? আর সেফ এক্সিটের আসলেই আমাদের শিরোনামটা দেখবেন, কে যাচ্ছে, আপনি চিন্তা করেন কিনা? হ্যাঁ, মানে কেউ না কেউ তো, ধরেন আমাদের যেটা ধারণা, আমরা তো
গণ অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে পারি না, এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা, এ নিয়ে আর কোনো কথা নেই, আমাদের সমস্ত রাজনৈতিক দলের এবং সবার ব্যর্থতা। কিন্তু প্রশ্ন যেটা হলো, আপনাকে একটা আমি জাস্ট ক্লু ধরিয়ে দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ সেটার মধ্যে আছেন কিনা। যেমন এখন আমরা জানতে পারছি যে মেজর জেনারেল কবির, যিনি খুনি ফ্যাসিস্ট হাসিনার সাথে একই হেলিকপ্টারে পালালেন, ভালো কথা, পালানোর পরে এর মানে এখানে মেকানিজমটা এমনভাবে থেকে গেল তিনি আবার বাংলাদেশে ফিরলেন, এবং এতদিন থাকবার পরে তার বিরুদ্ধে যখন প্রসিকিউশনে চার্জশিট দাখিল হলো, তারপরে তিনি এখন আবার আমরা শুনতে পাচ্ছি তিনি পালিয়ে গেছেন। তাহলে আপনি ভাবেন যে আর্মির এত গুরুত্বপূর্ণ অফিসার, তিনি বাংলাদেশের সমস্ত তথ্য নিয়ে হাসিনার সাথে পালাতে পারলেন না। আমি এখন আমি জাস্ট কানেক্ট করছি, দেখেন এখন এটা যদি সম্ভব হয়, তাহলে এই উপদেষ্টাদের মধ্যে দুই একজন কেউ সরাসরি দিল্লির এম্বাসি থেকে অথবা কোনো না কোনো এম্বাসি থেকে কানেক্টেড হয়ে তারপরে এখানে ফাংশন করছেন না, এইটা আমরা তো নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু এর দায় কে নিবে? এইটা হলো প্রথম প্রশ্ন। আপনি বলেন কে নিবে? নাম্বার 1, নাম্বার 2 না নাম্বার 3? এক্স্যাক্টলি, মেক ইট ক্লিয়ার। হ্যাঁ, আমি এইটাই ক্লিয়ার করতে চাই, যেহেতু নাহিদ ইসলাম এই কথাটা বলেছেন, এর মানে অফকোর্স তার কাছে কনক্রিট তথ্য আছে। এখন যদি উনি এই কারণে বলে থাকেন যে এনসিপি কে সামনে কোনো সুবিধা পাওয়া দরকার, আমি এই কথাটা বললে প্রেসার তৈরি হবে, সুতরাং অন্য উপদেষ্টা যারা কথা শুনছে না তারা বাগে আসবে, আমি এটাকে অ্যাচিভমেন্টটা আমি আমার কোর্টে নিতে পারবো, তাহলে এটা নৈতিক হবে না। আমরা প্রত্যাশা করি নাহিদ ইসলাম অবশ্যই এই তথ্য জেনে বলেছেন এবং তার কাছে তথ্য আছে, অবশ্যই তিনি এটা ক্লিয়ার করবেন কারা আমাদের জাতির সাথে গাদ্দারি করবে। তাহলে কত সময় লাগবে? আপনি একটা কথা বলছেন যে কোনো সুবিধা নেওয়ার জন্য, আপনার কি মনে হয় ইজ ই ফেয়ার অন হিজ পজিশন? তিনি কি সুবিধা নেওয়ার জন্য বা ক্ষমতাটাকে ধরে রাখার জন্য, না কেন বলেছেন? আপনি কি ধারণা? না, দুটোই হতে পারে। একটা হচ্ছে যে দুটো হলে তো আপনি একটা পক্ষে গেলেন না। মানে আমি যদি বলি, আমি একটু বলি যে যদি বিএনপি ভোট বেশি পায় বিএনপি ক্ষমতায় যাবে, যদি জামায়াত বেশি ভোট পায় ক্ষমতায় যাবে, এই অ্যানালাইসিস তো দরকার। নাহিদ ইসলামের দুটো ক্যারেক্টার আছে, এটা আমাদেরকে কিন্তু অ্যাকনলেজ করতে হবে। নাহিদ ইসলাম প্রথমত এই গণ অভ্যুত্থানের অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি, আবার প্যারালালি নাহিদ ইসলাম এনসিপিরও আহ্বায়ক। তো এখন আমি দুইটার কোনটাকে সত্য বলে মনে করব? আপনি ধরেন এনসিপি হয় নাই বা এনসিপি ফেল করবে, এরপরেও কি নাহিদ ইসলামের যে সেই ভূমিকা সেটাকে আমরা মুছে দিতে পারবো না? সেটাও পারবো না। তো আমি বরং আপনাকে এখন যেটা বলতে চাই, নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন সেটা এখন অবশ্যই তার নৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে সেটাকে খোলাসা করে বলা, কোন কোন উপদেষ্টা দিল্লি বা হাসিনার সাথে যোগসাজশ করে সেফ এক্সিট ক্লিয়ার করতে চান, এবং তিনি সেটা এনসিপির আহ্বায়ক হিসেবে বলবেন না, গণ অভ্যুত্থানের সবথেকে গুরুত্বপূর্ণ শরিক হিসেবে বলবেন, এটা আমাদের প্রত্যাশা। তাহলে দায় কার? নাম্বার 1, 2, 3 আমি জানতে চেয়েছিলাম আপনার না, এটা সবাই, এই সরকারের যতজন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের। ধরেন এইখানে কি বিএনপি, জামাত ইসলামী, আপনি তো একটা কমন কথা বলছেন। আমি আপনি বলেন যে কার সবচেয়ে বেশি দায়, তার থেকে কার? এইখানে প্রথমত হলো যখন সরকারটা গঠন হয় তখন তো সেই টেবিলে আমি ছিলাম না। এখন প্রথমত একটা মুশকিল আছে এনসিপির, আমাদের ভাই বন্ধুদের এখানে। দেখেন, এই গণ অভ্যুত্থানের সরকারের সুবিধা সবাই নিয়েছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, সব থেকে বেশি মামলা প্রত্যাহার হয়েছে কার? বিএনপির, জামাত ইসলামীর, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে কারা কি মন্ত্রীটন্ত্রী হবে এটা সবাই বসেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই গণ অভ্যুত্থানের যে ব্যর্থতা সেটা কিন্তু শুধুই নাহিদ ইসলামের নিতে হচ্ছে, এটাও কিন্তু জুলুম। আমি নাহিদের পলিটিক্স করি না, আমি এনসিপিতেও নাই, আমি এনসিপির প্রচুর সমালোচনা করেছি। এরপরে তো সত্য যে এই গণ অভ্যুত্থানের সরকার ভালো যা করবে সেটুকু হলো ইন্টারিমের, আর যা খারাপ হচ্ছে তাকে শুধুই নাহিদ ইসলাম দেন। কোনো সুবিধা নেয়নি কারা? এই এনসিপি, এই নাহিদ ইসলামরা। কিন্তু না তারা, আমি স্পেসিফিক আছে। হ্যাঁ, অবশ্যই নিয়েছে। কিরকম? ধরেন আমি আপনাকে বলি, এখন কিছু হলো আমার, আপনি যদি এখন এটা বলেন যে নাহিদ ইসলাম যখন তিনি পদত্যাগ করলেন তারপরে তিনি যে ব্যাংকে স্টেটমেন্ট দিলেন, এখন আমার কাছে তো কনক্রিট এভিডেন্স নাই যে এর বাইরে আর কি কি লেনদেন হয়েছে। আমি বরং মিডিয়াকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই যে এর বাইরেও কি নাহিদ ইসলাম কোনো করেছেন, সেটা আমাদের সামনে আনেন না কেন? জি, আব্দুল নূর তুষার, মানে জিনিসটা উনি একটা জায়গায় নিয়ে গেছে। আমি বলছি যে এটা কি কোনো চাপ সৃষ্টি করা, কোনো সুবিধা না? মানে তালিকাটা দুই রকম বলেছেন, কারা গাদ্দারি করেছে, কারা বেইমানি করেছে, আবার কারা সেফ এক্সিট চায়, মানে বিশাল তালিকা নিয়ে বসে আছেন, প্রকাশ করছেন না কেন? আসলে কি? আমি আপনাকে পরামর্শ দেব যে তাকেই যদি আপনি অনুষ্ঠানে আনতে পারেন এবং এনে যদি জিজ্ঞাসা করেন উনি কেন প্রকাশ করছেন না, কেনর উত্তর দেওয়া খুব কঠিন। কিন্তু উনি যা করেছেন সে আচরণটাকে আমরা বিচার বিবেচনা করতে পারি। তো অনেকগুলি কথা শুনলাম, তার মধ্যে একটি হচ্ছে যে আমার সহ আলোচক তিনি বলেছেন যে ক্যাবিনেটের সংখ্যাগরিষ্ঠতা থাকলে ছাত্রদের ভালো হতো। ক্যাবিনেট তো সংখ্যাগরিষ্ঠতা অথবা সংখ্যার লঘিষ্ঠতা দিয়ে চলে না। ক্যাবিনেট তো তৈরি করেছেন তারাই, এবং তারা যোগ্য ব্যক্তিদেরকে ওইখানে দিয়েছেন। যোগ্য ব্যক্তির আবার সংখ্যাগরিষ্ঠ আর লঘিষ্ঠ কি? যোগ্যরা সব সমান, এবং তারা যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে
তারা কাজ করবেন। অতএব সেখানে তো এরকম না যে আমরা 10 জন তোমরা 9 জন, অতএব আমরা সব যা বলবো অথবা সেটা আমরা হবে। মামুরা। হ্যাঁ, মানে যেটাই হোক। তো তার মানে ক্যাবিনেটের সংখ্যাগরিষ্ঠতার কোনো প্রয়োজন নাই। ক্যাবিনেট যদি সংসদীয় পদ্ধতিতে সরকার হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ দল ক্যাবিনেট তৈরি করে। কিন্তু এর মানে কি এই যে ক্যাবিনেটের মধ্যে বয়স্করা বেশি থাকলে তারা মিলে সিদ্ধান্ত নেয়, বা তরুণরা বেশি থাকলে তারা মিলে সিদ্ধান্ত নেয়? সেটা তো না, যৌক্তিক সিদ্ধান্ত নিবে, সেটাই তো ক্যাবিনেটের কাজ। ফলে ক্যাবিনেটের যদি অযৌক্তিক সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে এই দায় দায়িত্ব পুরা ক্যাবিনেটের নিতে হবে, এবং সেই ক্যাবিনেটের যিনি প্রধান উপদেষ্টা তাকেও নিতে হবে, কারণ তিনি তাদেরকে পছন্দ করেছেন, অথবা যারা তাদেরকে নিয়োগ দিয়েছেন তাদেরকে নিতে হবে। এখন যখন বলা হয়েছে যে এই ছাত্ররাই নিয়োগকর্তা, তাহলে নিয়োগকর্তাকে তো দায়িত্ব নিতে হবে যা কিছু ব্যর্থতার। এই জন্যই নাহিদ ইসলামের উপরে এটা আসছে। এই জন্য তো না যে নাহিদ ইসলামের উপরে এটা আসছে এটা জুলুম। এটা জুলুম হবে কেন? আর মামলা তো বেশি বিএনপির নামেই থাকবে। বিএনপিতে সবচেয়ে বেশি লোক, তাই না? তারপরে জামাতে সবচেয়ে বেশি লোক। তো যে দলে যত বেশি লোক সেই দলে তত বেশি মামলা। এখন যে মামলাগুলি হয়েছে অনেক ভুয়া মামলা হয়েছে না? তো কেন হয়েছে? কারণ আওয়ামী লীগের মধ্যেই সবচেয়ে বেশি লোক। এখন জাসদের আপনি সবাই মামলা দিলে তো আওয়ামী লীগের সমান হবে না। জাসদে তো আমরা আর মামুরা মিলে 7 জন, তার মধ্যে 5 জন ধরেন কারাগারে, পিএস সহ কারাগারে ইনু সাহেবের। তো তার মানে মামলার সংখ্যা দিয়েও এটা বিবেচনা করা যাবে না। বিবেচনা করতে হবে ভ্যালিডিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য ডিসিশন, অর্থাৎ আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ক্যাবিনেটে বা বিভিন্ন জায়গাতে, সেই সিদ্ধান্তগুলি সঠিক অথবা ভুল, ভালো অথবা মন্দ, এটা দিয়ে বিচার বিবেচনা করতে হবে। আমরা বেশি থাকলে বেশি। 3 জন ছাত্র উপদেষ্টা ছিলেন, তার মধ্যে একজন পদত্যাগ করে এনসিপি সভাপতি হয়েছেন। সভাপতি হওয়ার পরে এনসিপি বিভিন্ন ধরনের দাবি দাওয়া তুলেছে, এবং আমরা দেখেছি যে হাঁটতে হাঁটতে তারা প্রধান উপদেষ্টার দপ্তরে ঢুকে পড়েছেন বা বাসায় ঢুকে পড়েছেন। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এই সংবাদ সবার আগে বের হয়ে নাহিদ এবং তার বন্ধুরাই দিয়েছেন, এবং তারা এক ধরনের যে পক্ষপাত বা আনুকূল্য পান সেটা তো আমরা লক্ষ্যই করেছি। দেশে এত এত পুরনো নতুন রাজনৈতিক দল থাকতে গেলেন কারা জাতিসংঘে? আমরা আর মামুরা। এই বিএনপি আর জামাত, যাদের নাকি অনেক অনেক মামলা মাফ করিয়ে ফেলেছে এবং যাদের উপর জুলুম হয়েছে, তারাই তো গেল। জুলুম প্রাপ্ত এবং আনুকূল্য প্রাপ্ত তারা মিলে গেল, এবং তারা গিয়ে একটু আগে আমি আর আমার সহ আলোচক হাদি আমরা এখানে বাইরে বসে নাস্তা করেছি সিদ্ধ ডিম দিয়ে, আর তারা ওখানে কাঁচা ডিম পেয়েছেন। কিন্তু এই যে ঘটনাটা যে ঘটেছে, এটা কেন ঘটেছে? এটাও ঘটেছে, এটা একটা ব্যর্থতা না? আমরা দেখলাম যে এনসিপি সেখানে সদস্য দিল, কিন্তু নিরাপত্তা বিধান করার দায়িত্ব দিল প্রধান উপদেষ্টার উপরে, এবং তারা পরে অভিযোগ করলো যে তাদের সঙ্গে জুলুম করা হয়েছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় নাই। তো জামাত ইসলাম যদি নিজের দলের লোক দিয়ে নিরাপত্তা দিতে পারে, বিএনপি যদি তার নিজের অনুসারীদেরকে ওখানে হাজির করতে পারে, এনসিপি তাদের অনুসারীদেরকে হাজির করে নাই কেন? কারণ এনসিপি তো সরকারের অংশ, ওইখানে তাদের বন্ধুরা আছে, তারা সেটা মনে করে। এখন তারা বলছেন যে বেইমানি করেছে, গাদ্দারি করেছে। হ্যাঁ, গাদ্দারি করেছে। তাহলে বেইমানি আর গাদ্দারি কে করে? জুলিয়াস সিজারের পালিত পুত্র ব্রুটাস করে, কারণ সে জুলিয়াস সিজারের পরিবার। গাদ্দারি করতে গেলে আগে পরিবারের অংশ হতে হয়। তারপরে ধরেন জুডাস যীশু খ্রিস্টের সাথে গাদ্দারি করে। জুডাসকে, জুডাস তার প্রিয় শিষ্য, তাই না? গাদ্দারি করতে গেলে আগে আপনাকে ইমানদারি দেখাইতে হতো। জি। তো তার মানে তারা যাদেরকে ওখানে বসিয়েছিলেন তারাই করেছেন। তাহলে তারা ভালো মানুষ চিনেন না, তারা সিদ্ধান্ত গ্রহণে ভুল করেন। যারা একটা 10, 12, 15 সদস্যের উপদেষ্টা পরিষদে নিজের লোক দিতে গিয়ে ভুল করেন, তারা ভবিষ্যতে সরকার চালাবেন, তারা কি ভুল করবেন কি করবেন না, এই সন্দেহ তো আমাদের মধ্যে এসে হাজির হবে। এইবার আসেন সেফ এক্সিট কি জিনিস। সেফ এক্সিট বলে কোনো শব্দ নাই। সেফ এক্সিট খোঁজে কে? সেফ এক্সিট খোঁজে হচ্ছে যে শীত কেটে আপনার বাড়িতে ঢুকেছে, সে নিরাপদে বের হতে চায়। যে দরজা দিয়ে ঢুকেছে তার আবার সেফ এক্সিট কি? সে তো সবার সামনে দিয়ে ঢুকেছে, সবার সামনে দিয়ে বের হয়ে যাবে বুক চিতিয়ে, এবং সে সম্মানের সাথে বের হবে। আমাদের বাড়িতে যখন অতিথি আসেন, ঢোকার সময় আমরা সালাম দেই, যাওয়ার সময় আমরা বলি আবার আসবেন। তো সেফ এক্সিট বলে কিছু নাই, অনারেবল এক্সিট আছে। চলে যাওয়ার সময় যেন মানুষ বলে আপনারা থাকলেই ভালো হতো। চলে যাওয়ার সময় যেন মানুষ বলে আবার আসবেন। জি। চলে যাওয়ার সময় যেন রাজনৈতিক দলগুলিকে বলে এমন লোকদেরকে জাতির পরিচালনা করার, দেশের রাষ্ট্রের পরিচালনা করা আপনারা সংযুক্ত করবেন, পরামর্শ নেবেন। কিন্তু সেফটি যখন একটি শব্দ আসে, নিরাপদ, এই নিরাপদ আসলে আমাদের সব জায়গাতেই থাকতে হয়। বাড়িতে আপনি একটা ইলেকট্রিকের লাইন লাগালে ওইটাও নিরাপদ করতে হয়। এটা হচ্ছে এক ধরনের নিরাপত্তা। আর এইখানে উপদেষ্টাদের আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করে উনি বলেছেন বলে দিব, সব বলে দিব বা বলে দিতে পারি। তো বলে দিব বলার দরকার কি? আপনি যদি জানেন যে কোনো উপদেষ্টা অন্যায় করেছেন, কার সাথে করছেন অন্যায়টা? ব্যক্তিগত কোনো মানুষের সঙ্গে, একজনের সাথে আরেকজনের না তো। ওনারা যদি কোনো অন্যায় করে থাকেন আমাদের সাথে করছেন, জনগণের সাথে। কারণ জনগণ তাদের উপরে বিশ্বাস করেছে, আস্থা রেখেছে। তাহলে জনগণের সাথে যারা আস্থা রাখছেন না, যে বেইমানির কথা উনি বলছেন,
সেই বেইমানি তো তাহলে জনগণের সাথে হচ্ছে। তো ওনারা না জনগণের দল, ওনারা না জনগণের অভিপ্রায়, ওনারা না জনগণের রায় নিয়ে দেশ পরিচালনা করবেন? তাহলে জনগণের স্বার্থহানি হচ্ছে, অথচ তিনি নামটা বালিশের তলে রেখে বসে আছেন। জনগণ হিসেবে এটা আমার প্রশ্ন, যে আপনি কেন বলবেন না? আপনি বলবেন গাদ্দার, বলবেন বিশ্বাসঘাতক, বলবেন বেঈমান, বলবেন কি হচ্ছে জানেন সব, এবং সময় মতো বলবো। সময়টা কখন? সময়টা কি নিজের স্বার্থ বিপন্ন হলে শুধুমাত্র? ওনারা নিশ্চয়ই এমন কিছু করেছেন যেখানে অন্য কারো স্বার্থ বিপন্ন হয়েছে। তো সেই কথাগুলি যৌক্তিক প্রশ্ন। আরেকটা ব্যাপার আছে, গোয়েন্দা তথ্য নিশ্চয়ই এটা, কারণ আমি আর আপনি তো জানি না, আমাদেরকে তো কেউ এসে বলে না কে কি করছে। অথবা মন্ত্রিসভার ভেতরে যারা আছেন, উপদেষ্টা মণ্ডলীর ভেতরে যারা আছেন, তাদের ভেতর থেকে তারা সংবাদ পান। সংবাদ যদি অথেন্টিক হতে হয় তাহলে সোর্স অথেন্টিক হতে হবে। অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত খবর যদি তাদের কাছে থাকে, তাহলে সেই অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত খবর গোয়েন্দাদের কাছেও আছে। জি, তাহলে সেই গোয়েন্দারা কেন নুসরাত ফারি আওয়ামী লীগকে টাকা দেয় এইটা আবিষ্কার করতে পারে, অথচ এত বড় দুর্নীতি বা এত বড় বেইমানি হয়ে যাচ্ছে সেটা কেন আবিষ্কার করতে পারে না? তো এইটা তো আমার একটা কাছে প্রশ্ন আমি হাদি ভাইকে একটু জানতে চাই। দুটো জিনিস বলছেন যে- অপবিশ্বাস টাকা দেয়, এটা বলেছে না, আছে না জি, মামলা? জি, জি। অপবিশ্বাস টাকা দেয়, মামলা আছে। তো অপবিশ্বাস তো দেখি স্পা উদ্বোধন করে, অপবিশ্বাস সোশ্যাল মিডিয়াতে সাক্ষাৎকার দেয়। তো তাহলে আপনি আমাকে বলেন এটা বের করতে পারেন মানে এটা তাহলে ভুল, নিশ্চয়ই এটা ভুল তথ্য। তাহলে এই কথা ভাবার কি আপনার কোনো কারণ আছে? যে এস আলম 2 লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন বলে লোকে মনে করে, যে এস আলম ইটিভি দখল করে নিয়েছিলেন, তো সেই টাকা পয়সা থাকতে ওরা নুসরাত ফারিয়া কয় টাকা পায় সিনেমা করে? তারা আওয়ামী লীগ নুসরাত ফারিয়ার কাছে টাকা নেয়? মানে এগুলো অদ্ভুত তথ্য না? এগুলো হচ্ছে যে বাসন চুরি করে সাবের হোসেন চৌধুরী, ঘড়ি চুরি করে হচ্ছে কি জানি ফখরুল ইসলাম আলমগীর, এই টাইপের মামলা। এইসব মামলা তো কেন দিবে বলেন? তার মানে বিশ্বাসযোগ্যতার অভাব এবং অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করেছে বলে আজকে এই ধরনের প্রশ্ন উঠছে। হাদি ভাই, সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন আব্দুল নূর তুষার, যে স্বার্থে আঘাত লাগছে কোথায়, ব্যক্তির না জনগণের? তো জনগণ বিরোধী যদি কোনো অবস্থান থেকে থাকে, যাদের সেফ এক্সিটের প্রয়োজন হয়, কারণ হচ্ছে যারা অতিথি তাদের সেফ এক্সিটের প্রয়োজন হয় না, অন্য কারণেই হচ্ছে এটা, তো তাদের জনগণের যারা ক্ষতি করে যদি তাই হয়, তাহলে তাদের নাম প্রকাশ করছেন না কেন? আপনি বলছেন 1 মিনিটেই করা যায়, তাহলে কি এটা তার ব্যক্তিগত কোনো স্বার্থের হানি ঘটেছে কিনা? ঠিক এটার উত্তর আমি ইটিভিতেই দিয়েছি, এবং এটা 2-3 দিন আগে দেখলাম আপনারা শেয়ারও দিয়েছেন। এটা বাহিরের একটা বক্তব্য। দেখেন, প্রথমত আমি তো আসলে এখানে এনসিপির প্রতিনিধিত্ব করছি না, উত্তরগুলো এনসিপির যে কারো তরফে দেওয়াটা যুক্তিযুক্ত প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এখানে আমি বরং ভিন্ন করে দেখতে চাই। ধরেন দুটো স্বার্থ, একটা হলো নাহিদ ইসলামদের ব্যক্তি স্বার্থ অথবা জনগণের স্বার্থ। এখন নাহিদ ইসলাম ব্যক্তি থেকে, তারাও তো অনেক ব্যক্তি, তো তারাও তো জনগণের বাহিরে না। জনগণ নিশ্চয়ই, এর মানে কেউ যদি না, একটু আপনাকে কারেকশন দিই। বলেন, জনস্বার্থ, জনগণের স্বার্থের একটা ফেস আছে, আমরা এটা বুঝি কোনটা জনস্বার্থ, আর ব্যক্তি স্বার্থের একটা স্টাইল আছে, যে আমি ক্ষমতার ভাগ পেলাম না, আমি আমার মতো করে এটা পেলাম না। আর জনস্বার্থকে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাই, আমরা মানুষের ভোটাধিকার চাই, মানুষের ইকোনমিক অবস্থার উন্নতি চাই। আপনি একটু ক্লিয়ার করেন, এভাবে তো বললে হবে না। দেখেন, এইটার সবথেকে সুন্দর উত্তর হলো, নাহিদ ইসলাম যখনই স্পেসিফিকলি একজন উপদেষ্টার নাম বলবেন, তখন সেই উপদেষ্টাই তো উত্তর দিবে যে নাহিদ ইসলাম বা পাটোয়ারি বা আরো 5 জন আমার কাছে এই জিনিসটা ব্যক্তিগতভাবে চেয়েছিল, আমি দেই নাই, তাই তারা সংক্ষুব্ধ হয়েছেন। অথবা নাহিদ ইসলামরাই তো বলবেন যে জাতির প্রয়োজনে আমরা বলেছিলাম আপনারা জাতির জন্য এই কাজটা করেন, কিন্তু তারা না করে এই কাজটা করেছে। এখন ব্যাপার হলো, আলোচনার টপিকটা যেরকম কনক্রিট মনে হয়, আসলে এটা কনক্রিট কিছু না, এটা খুবই ভেই। ধরেন নাহিদ ইসলাম মৃত্যু পর্যন্ত কোনোদিন এই তথ্য প্রকাশ করতে না পারেন, কিন্তু আমি বরং বলতে চাই এটাই অনৈতিকতা। যেহেতু নাহিদ ইসলাম খুব ছোটখাটো কোনো ফিগার না, তিনি এনসিপির আহ্বায়কই শুধু আমি মনে করি না, আমি মনে করি এনসিপির আহ্বায়ক এটা তার ছোট পরিচয়, বড় পরিচয়, তিনি গণ অভ্যুত্থানের একটি বড় মুখ। সেই হিসাবে তিনি যেহেতু বলেছেন, এর মানে অবশ্যই তার কাছে কোনো তথ্য আছে যে কারা গাদ্দারি করলো বা বেইমানি করলো। আমি বিলিভ করতে চাই যিনি এটা তিনি জাতির স্বার্থেই বলেছেন, যে জাতির সাথে গণ অভ্যুত্থানের স্বার্থে, তাহলে সেইটা প্রকাশ করা যদি তিনি নাও করেন, তাহলে তিনি ইতিহাসের কাঠগড়ায়, নৈতিকতার কাঠগড়ায় অবশ্যই দাঁড়ায় থাকবেন যে আমাদের সামনে কারা আমাদের সাথে গাদ্দারি করলো এবং তারা যারা জানতো তারা আমাদেরকে বললো না, এই কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার। তো দর্শক, আমরা এই আলোচনায় থাকবো, তার আগে ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম আপনাদের সঙ্গে। আমি হারুনুর রশিদ, আমার সঙ্গে রয়েছেন শরীফ উসমান হাদি, মুখপাত্র ইনকলাব মঞ্চ, রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। একটি বিষয় খুব
স্পষ্ট হয়েছে যে দুজনের কথায়, মানে এই তথ্যটি প্রকাশ জরুরি। জরুরি যদি না হয়, যদি প্রকাশ না হয়, এই যে ফ্যাক্ট চেক করছি, অর্থাৎ ফ্যাক্ট যদি ওপেন না হয়, তাহলে কি ধরে নেব হাদি ভাই যে কোনো স্বার্থ নিয়ে আবার এই তথ্যটি গোপন করা হবে? না, এটা তো খুব এটা তো খুবই কমন সেন্স। ধরেন এর জন্য আমাদের তো কারো মিডিয়া বিশেষজ্ঞ বা কোনো কিছু হওয়ার দরকার নাই। যে আপনি জানেন এবং বলেছেন যে আপনি জানেন এবং সময় মতো বলা হবে, কিন্তু আপনি না, আমার কথা বললাম কিন্তু আমি বললাম না। দুটো কারণ হতে পারে। একটা হলো যে আমার সিকিউরিটি কনসার্ন থাকতে পারে অনেক বেশি, এটা একটা গুরুত্বপূর্ণ। আমি যদি ওই পরিমাণ আমার জীবনের ঝুঁকি বা পরিমাণ হয়, এইটা একটা জায়গা যে আমি চুপ করে গেলাম। আপনার মনে হয় নাহিদ ইসলাম সিকিউরিটি কনসার্ন আছে, সে যে বললি কথা বলে? দেখেন, প্রথমত হলো বাংলাদেশপন্থী যারাই অনেক বাংলাদেশপন্থী জায়গায় সোচ্চার, তারেক রহমান সাহেব থেকে শুরু করে প্রত্যেকে অবশ্যই তারা জীবনের ঝুঁকিতে আছেন, নিশ্চয়ই, এটা নিয়ে তো আর বলবার কিছু নাই। আর সিকিউরিটি কনসার্ন, আর একটা কি কারণ হতে পারে? আর একটা হতে পারলো যে না, আমি যেই ব্যাপারটা অ্যাচিভ করতে চেয়েছি, গেইন করতে চেয়েছি, এটা অলমোস্ট পেয়েছি বা কাছাকাছি গিয়েছি, সুতরাং এখন আর আমার দরকার নাই। তো দুটোই হতে পারে। জি, আমরা এই আলোচনা কন্টিনিউ করব। উপদেষ্টারা যে কথাগুলো বলেছেন তার ভিতরেও আমি কনফিউশন দেখতে পাচ্ছি। এক যে ফ্যাক্ট চেক করি, যেহেতু আমরা দেখি না দুজন উপদেষ্টার বক্তব্য, সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডক্টর আসিফ নজরুল। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে, ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দুটো জিনিস স্পষ্ট। সৈয়দা রিজওয়ানা হাসান নিজের ব্যাপারে বললেন উনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না, এবং তার আরও বক্তব্য আছে যেটা হচ্ছে যে ওনারা বললে স্পেসিফিক তখন তারা এটা অ্যাড্রেস করতেন। কিন্তু ডক্টর আসিফ নজরুল কিন্তু সবার দায়িত্ব নিয়ে ফেলছেন যে আমাদের উপদেষ্টারা, আমরা জানি আমরা কেউ সেফ এক্সিট করছি না। আমি তুষার ভাই আপনার কাছে আসবো, আপনার কি মনে হয় আসিফ নজরুল যে সব উপদেষ্টার দায়িত্ব নিলেন, মানে প্রকাশনী না করলেও নাহিদ ইসলাম, আসিফ নজরুল বলছেন কিন্তু কোনো উপদেষ্টা সেফ এক্সিটে যাচ্ছেন না, আর সৈয়দা রিজওয়ানা হাসান তার দায়িত্ব নিয়েছেন, বিষয়টা কি? আপনি এটার কোনো গ্যাপ দেখেন? আমার ধারণা এটা হয়তো অত সিগনিফিক্যান্স চিন্তা করে বলেন নাই। সাধারণত যারা লিডারশিপে থাকেন তারা আমি না বলে আমরা বলতে পছন্দ করেন, আমার না বলে আমাদের বলতে পছন্দ করেন। এখন আমাদের যেটা ব্যাপার হচ্ছে, সেফ এক্সিট বলে যে এই শব্দটা, আমরা এটাকে কেন যেন আমাদের একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে যে কোনো একটা দেশ হেলিকপ্টার পাঠাবে, তারপরে তুলে নিয়ে যাবে, আমরা নিরাপদে চলে যাবো। আসলে ব্যাপারটা তো এরকম হবে না। দেখেন, বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে সেখানে আগ্রাসনও থাকবে, প্রতিরোধও চলবে। এখন ব্যাপার হলো এই আমরা তিনজন যে কথা বলছি, আমরা নিজেরাই তো শতভাগ আস্থা রাখতে পারবো না যে আমি কে কোত্থেকে ইনজেক্টেড হয়েছি। এখন এইখানে যেটা ব্যাপার, আপনি যদি পুরো উপদেষ্টার কথা বলেন, এটা কে কিভাবে নিবে জানি না। এই উপদেষ্টা পরিষদের মধ্যে তো নিশ্চয়ই আমাদের এনসিপিরও 2 জন এখনো উপদেষ্টা রয়েছেন। এখন দেখেন, এটা বলবার জন্য আমার কাছে নিশ্চয়ই গোয়েন্দা তথ্য থাকা দরকার নাই, আমরা এটুকুন সবাই বুঝি। তো সেটা হচ্ছে আমার ধারণা, নির্বাচনের আগে, যেমন এটা ফাঁকে বলি, অনেকে বলেছে যে ডাকসুতে এরকম পরাজয়ের পরে এনসিপি অনেক বড় ব্যাকফুটে পড়বে। আমি বলেছি না, এনসিপি ব্যাকফুটে পড়বে না, বিকজ ইলেকশনের আগে অনেক ধরনের কার্ড চালাচালি হবে এবং আমার মনে হয় সেখানে সে একটা তখন ভালো স্টেক নিয়ে নিবে। ধরেন এই 2 উপদেষ্টার কথা বলছিলেন এখন, এই যে 2 জন উপদেষ্টা, রাইট, বিএনপি এবং গোয়েন্দা বাহিনী বাংলাদেশের, নিশ্চয়ই তারাও বড় বড় অথবা ছোট ছোট ফাইল রেডি করে বসে আছে। কখন তারা সেই ফাইলগুলো এই 2 জন উপদেষ্টার ব্যাপারে এক্সপোজ করবেন বা করার জন্য তাদের ভালো সময় আসবে। এখন এইটার এগেনস্টে আরও তো উপদেষ্টারা এখানে আছেন। তো এর মানে কি, আমি
আমার হাতে কিন্তু কোনো কনক্রিট তথ্য নাই, কিন্তু এই যে আমরা বাহির থেকে শুনতে পাই যে অমুক যেহেতু অমুক উপদেষ্টা, সুতরাং তার ব্যাপারে বিএনপি হোক, অন্যান্য জামাত ইসলাম হোক, অন্যান্যদের কাছে ফাইল টাইল আছে, তারা সময় মতো ওপেন করবেন। এখন এনসিপির কাছেও খুব গুরুত্বপূর্ণ একটা কার্ড থাকা দরকার। এই দুইজন উপদেষ্টার বাহিরে আরও তো যারা উপদেষ্টা আছেন, তারাও যদি কোনোভাবে কেউ করাপ্টেড হয়ে থাকেন, তাহলে তাদের কাছেও নিশ্চয়ই কোনো না কোনো গোয়েন্দা তথ্য অথবা প্রমাণ আছে। সুতরাং সেটাকেও ওপেন করে রাখা, যদি আপনারা এটাকে নিয়ে বেশি ডিল করেন, তাহলে আমাদের কাছেও কার্ড আছে, আমরা এগুলো নিয়ে। এখন ব্যাপারটা হলো কি, যে এনসিপি তো একটা বার্গেনিং এর মধ্যে আছে, সামনে ইলেকশন, এই ইলেকশনটা সে আসলে কার পলিটিক্যাল বার্গেনিং তো চলবে। আমার ধারণা, আমি যেটুকুন বুঝতে চাই, যতটা না তারা গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে ফোকাস, সম্ভবত তার থেকে এই যে মুভটা, এটা তাদের ইলেকশনের জার্নিতে একটা স্ট্র্যাটেজিক জার্নি হিসেবে হয়তো তারা বেশি ফোকাস করছে। জি জি, আব্দুল নূর তুষার, আমি তো কার্ডের কথা শুনলাম, একসময় ট্রাম্প কার্ড ছিল পলিটিক্সে, এখন হাদি ভাই যেটা বললেন যে দুই পক্ষেই কার্ড হচ্ছে, দুজন উপদেষ্টা যারা তরুণ উপদেষ্টা তাদেরকেও ব্যাপারেও কার্ড তৈরি হচ্ছে, তারাও কাউন্টার কার্ড তৈরি হচ্ছে। আপনি কি যাবেন এর ভিতরে, না অন্যদিকে যাবেন? না, আপনার প্রশ্নটার চাইতে আমি আমার সহ আলোচকের শেষ লাইনটা আসতে চাই। এই যে কার্ড বার্গেনিং, এটা কখন দরকার হয়? যখন আপনি নিজের সততা, নিজের ওপরে বিশ্বাস, নিজের যোগ্যতা, নিজের মেধার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেন। আপনি কখন গিয়ে আর 10 জন লোকের সাথে স্ট্র্যাটেজিক বার্গেনিং করবেন? আর আরও একটা কথা হাদি বলেছেন, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথেই তো এটা একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে গেল, এই ক্ষমতার ভাগাভাগি। তো যদি তাই হয়ে থাকে, তাহলে তো বেইমান ওইদিকে না এইদিকেও আছে, তাই না? আপনি স্পিরিটের সঙ্গে বেইমানি করছেন। তাহলে হাদিয়া আমার সাথে একমত হয়েছে, এটা খুবই একটা অসাধারণ ঘটনা, এটা আপনারা রাখবেন। অসাধারণ কেন? হাদি সাধারণত একমত হয় না। তো এখন দেখেন, তার মানে দুই পক্ষই দুই পক্ষকে বেইমানির দায়ে দোষী করছেন। আসিফ নজরুল ভাইকে তো আমি অনেকদিন থেকে চিনি। উনি আসলে যেহেতু শিক্ষকদের একটা প্রবণতা তৈরি হয়ে যে আমরা আমাদের বলে কথা বলা, এবং ওনার যেহেতু অনেক ছাত্র আছেন এবং তার ছাত্রদের অনেকে এনসিপির মধ্যে আছেন, উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থাকতে পারেন, ফলে আমার ধারণা যে উনি ওইরকম একটা স্পিরিট থেকে, যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আমরা সবাই সেফ আমাদের এই সেফটির রাজত্বে। কিন্তু প্রবলেম হচ্ছে জনগণ সেফটির মধ্যে নাই, জনগণ আনসেফ, মব আছে, জনগণ আনসেফ, মিথ্যা মামলা আছে, জনগণ আনসেফ, রাস্তায় লাইসেন্সবিহীন ব্যাটারি রিক্সা তাকে যখন তখন আহত করে, তাদের বিরুদ্ধে কোনো বিচার দেওয়া যায় না, স্বয়ং মেয়রে বেআইনি রিক্সার পক্ষে। এখন এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, আইনের মধ্যে বেআইনের শাসন, তার মধ্যে আসলে আমরা কেউই তো সেফ না। এখন রেজওয়ানা কেন বলেছেন ব্যক্তি শুধু, কারণ রেজওয়ানা আইনজীবী, উনি জানেন যে উনি শুধু নিজের দায়িত্বই নিতে পারবেন, অন্য কারোটা নিবেন না। কিন্তু আসিফ নজরুল আবার প্র্যাকটিসিং আইনজীবী না, উনি আইন শিক্ষা দেন, ফলে উনি শিক্ষক হিসেবে সকলের শিক্ষক, উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমি দুইটার কোনোটার মধ্যেই না গিয়ে শুধু এতটুকুই বলবো যে আমি বাংলাদেশেই আছি, বাংলাদেশেই থাকবো। দেখেন, সেফ এক্সিট এই শব্দটা বললে উপদেষ্টা মনে করছেন বাংলাদেশে থাকা যায় না। সেফ এক্সিট মানে হচ্ছে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে, হেলিকপ্টারে, প্লেনে, যেভাবে যান আপনি, বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। তার মানে বাংলাদেশে আইনের শাসন নাই, কারণ অপরাধীকেও সেফটি দেয় হচ্ছে আইন। জি, আইন অপরাধীকেও নিরাপদ রাখবে যতক্ষণ পর্যন্ত তার শাস্তি হবে না। এবং শাস্তি কিন্তু নিরাপত্তাহীনতা না, শাস্তি হচ্ছে প্রবল নিরাপত্তার মধ্যে থাকা। এমনিতে আপনাকে কেউ পাহারা দেয় না, কিন্তু জেলখানায় যে থাকে তাকে কিন্তু 24 ঘন্টা পাহারায় রাখে, তার স্বাস্থ্য ভালো রাখে, সে যাতে 14 বছর জেল হলে 14 বছরই জেল খাটে, রাষ্ট্র সেটা নিশ্চিত করার চেষ্টা করে। তার মানে দেখেন, উপদেষ্টারাও মনে করে বাংলাদেশ নিরাপদ না, নিরাপদ এক্সিটের জন্য বেরিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশ হইতে প্রস্থানই হচ্ছে সেফটি। তার মানে বাংলাদেশের চেয়ে কি বিদেশের বিভিন্ন দেশ আরো নিরাপদ? তাহলে তারা কেন নিরাপদ, আমরা কেন নিরাপদ না? এই প্রশ্ন জনগণকে করতে হবে। কেন এই দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি এখন যারা, তারাও মনে করেন যে সেফ এক্সিট মানে বাংলাদেশেই থাকবো, আমি কোথাও যাব না, মানে আমি সেফ এক্সিট বিদেশে আমি যাব না, বাংলাদেশ আনসেফ হলেও থাকবো, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, তাই না? এইটা হচ্ছে তার বক্তব্য। এখন আসেন, যে অভিযোগটা উঠেছে কি ধরনের অন্যায়ের জন্য হতে পারে? একজন উপদেষ্টা কি অন্যায় করতে পারেন? একজন উপদেষ্টা মূলত দুর্নীতি করতে পারেন, এর বেশি আর কি পারবেন? অথবা তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যে সিদ্ধান্ত আমাদের জনগণ এবং রাষ্ট্রের বিপক্ষে গিয়েছে। তো আমাদের কোন উপদেষ্টাকে এরকম কোন সিদ্ধান্ত নিয়েছেন? নিয়ে থাকলে নাহিদকে সেটা বলতে হবে। তা না হলে উনি রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক নেতার দায়িত্ব পালন করছেন না, রাজনৈতিক নেতার জনগণের প্রতি আনুগত্য,
রাজনৈতিক নেতার আনুগত্য সরকারের প্রতি না, কারো প্রতি না, আমাদের আনুগত্য সরকারের প্রতি না, আমাদের আনুগত্য রাষ্ট্রের প্রতি, এবং সেই রাষ্ট্র আমরা নির্মাণ করেছি জনগণ। রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বোঝা এটা একটা বিরাট ব্যাপার, এটা বোঝেন বলে অনেকে আমার মনে হয় না। দ্বিতীয় হচ্ছে তাহলে কি, তাহলে আর্থিক দুর্নীতি হয়েছে? ধরে নিলাম হয়েছে, কারণ একাধিক উপদেষ্টার পিএস এপিএস সরে গিয়েছেন, অথবা কি বলে এটাকে, বিশেষ সহকারী, বিশেষ মর্যাদায় পদপ্রাপ্ত এদেরও পিএস এপিএস সরেছেন। একজন বলেছেন আমি ধমকে দিয়েছি, আরেকজন দুইজনকে সরিয়েছেন যাদেরকে তিনি ব্যক্তিগত গোটায় নিয়োগ দিয়েছিলেন, কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্ত, তাদেরকে খোঁজাখুঁজি কিছু হচ্ছে বলে আপনি শুনেছেন? শোনেন নাই। শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করে অন্য মন্ত্রণালয়ে চলে গিয়েছেন, নতুন শিক্ষা উপদেষ্টা নিয়োগ হয়েছে, কিন্তু টেক্সট বুক নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা কি কোনো কিছু এগিয়েছে? পত্রপত্রিকা কিছু দেখেন? তাহলে তো এক ধরনের দুর্নীতির পৃষ্ঠপোষকতা হচ্ছে বলে মনে করাটাই স্বাভাবিক, তাই না? অভিযোগ কিন্তু 1-2 কোটি টাকার না, 300, 400, এরকম 500, এরকম কোটি কোটি টাকার। তো কোটি কোটি টাকার অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে কোনো তদন্তই হচ্ছে না, তাহলে কি প্রকৃত অর্থেই নাহিদ ইসলামের অভিযোগ ভিত্তিহীন? আমার কাছে মনে হয় না। তার মধ্যে আরো আছে, এই যে দুইজন যে বাদ হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টার দপ্তর থেকে, এরা তো তরুণ, এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল ঘর পাহারা দেওয়ার জন্য, যেটা হাদি তার প্রথম অংশে বলেছেন আজকে, যে ওইখানে থাকলে আমরা তদারক করতে পারতাম, অথবা বাইরে থেকেও না হয় আমরা তদারক করতাম। তদারকির দায়িত্বে গিয়ে দুইজন যে কিনা মুরগি পাহারা দিবে সে শিয়ালের সাথে হাত মিলিয়ে ফেললো, কিন্তু তার কিছু হলো না। তার মানে তদারকি করতে দিলেও আসলে খুব একটা লাভ হতো না। তদারকি করতে দিলে এখন 3জন 5জন গিয়েছে, তখন 50 জন যেত। মূল বিষয় হচ্ছে নৈতিকতার প্রশ্নে আপোষ, নীতির প্রশ্নে আপোষ, দেশপ্রেমের প্রশ্নে আপোষ, ক্ষমতার ভাগাভাগিতে গিয়ে বিভিন্ন জায়গাতে আপোষকামিতার প্রদর্শনী, এই জিনিসগুলি কোনোটাই বদলায় নাই। আসিফ নজরুলের শেষের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। জাতি হিসেবে আমাদের একটা এক্সিট দরকার, জাতি হিসেবে আমাদের একটা এক্সিট না, জাতি হিসেবে আমাদের একটা রিফর্ম দরকার, আমাদের হিদায়াত দরকার। কিছুদিন আগে আমি দেখলাম হাদি মোনাজাত করছে কেঁদে কেঁদে, যে হিদায়াত হোক। তো হিদায়াত দরকার। আমাদের চরিত্র ভালো হইতে হবে ওই জায়গাতে যে আমরা চুরি করি না, আমরা বাজে কথা বলি না, আমরা বাজে লোককে নিয়োগ দেই না, আমরা মেধা বলে কোটায় কোটায় নিয়োগ চাই না। এবং আপনি দেখেন এই কোটা ভিত্তিক বার্গেনিং তো হচ্ছে, যেটা হাদি একটু আগে বলেছিল, যে কার্ড প্লেইং। কিসের কার্ড? আমি কয়টা সিট পাবো, আপনি কয়টা সিট পাবেন, মার্কা কি দিবেন, আপনার মার্কা নিয়ে আমি নির্বাচন করব কিনা। বাজারে জোর গুজব আছে কয়েকজন উপদেষ্টা ধানের শীষ নিয়ে ইলেকশন করবেন, চাইতেছেন শাপলা, অথচ তারা ইলেকশন করবেন নাকি ধানের শীষ প্রতীকে। বাজারে জোর গুজব, এই গুজব সত্য না মিথ্যা এটা তো প্রমাণিত হয়ে যাবে ইলেকশন হলে, তাই না? অতএব তখন আমরা বুঝে ফেলবো কারা ক্ষমতার প্রশ্নে আপোষ করেছেন, কারা আওয়ামী লীগের সাথে যেমন 14 দল ছিল 13 দল, ওরকম কারা এখন বিএনপি আর জামাতের সাথে 13 দল 12 দল হতে গিয়েছেন। আমরা তো বুঝে ফেলবো যে কে ঘোড়ার লেজ ধরে পিছন পিছন ক্ষমতার সিঁড়ি যেতে চাচ্ছেন। আমরা বুঝে ফেলবো না জনগণ? বুঝে ফেললে নাহিদ ইসলাম বলেন আর না বলেন প্রকাশিত হয়ে যাবে কারা হাত মিলিয়েছেন, কারা স্ট্র্যাটেজিক বার্গেনিং করছেন, কারা ক্ষমতার কার্ড চালাচালি করছেন, কারা হাতে 2টা জোকার রেখে দিয়েছেন। এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। 1 মিনিট শুনবো হাদি আপনার কাছ থেকে, তারপর আমরা বিরতিতে যাব, আবার ফিরবো। সেটি হচ্ছে আসলে এই কার্ড কিসের কার্ড? যদি 1 মিনিটে স্পেসিফিক বলতেন। দুই পক্ষই কার্ড খেলছে, দুই পক্ষই দুই পক্ষকে বলছে, নানা অভিযোগে অভিযুক্ত করছে। আমি যদি আপনাকে একটা অভিযোগ করে আপনি করেন, মানে দুই পক্ষ থেকেই কিন্তু গন্ধ ছড়াচ্ছে। তাহলে কার্ডগুলো কিসের? গন্ধ ছড়াচ্ছে। আমরা তো একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, সুতরাং আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো অত্যন্ত সতর্কতার সাথে অবজার্ভ করতে থাকা এবং রিঅ্যাকশন দেওয়া। এর কারণ হলো এখনই আমরা যেটাকে ডিসিশন আসতে চাই জাতিগত হিসেবে আমরা পারবো না। আমাদের যে নতুন রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা, এই জন্য এই যা ঠকাঠকি হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, বরং আমরা এক একটা ফেজ অতিক্রম করছি। আমি একটু স্পেসিফিক জানতে চাচ্ছিলাম যে এই ঠকাঠকিটা কিসের? নাহিদ ইসলাম ভার্সাস উপদেষ্টা পরিষদ, এই কার্ডগুলো কিসের কার্ড? লাল কার্ড, নীল কার্ড, প্লেইং কার্ড? শুধু নাহিদ ইসলাম বনাম উপদেষ্টা পরিষদ না বলে বরং এনসিপি বনাম উপদেষ্টা পরিষদ হতে পারে। থাকি যে একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, অফকোর্স এখন সামনে ইলেকশন আছে, অনেক ধরনের বার্গেনিং আছে, এবং এটা তো খুবই, এবং আমি এটা ফাঁকে বলেও রাখি, বৈধভাবে আপনি যত বার্গেইন করবেন এইটাকে তো আমি অনৈতিক বলবো না। মানে আপনার যতটুকু, যেমন আপনি কোনোভাবে করাপশন করেন নাই, কিন্তু আপনি কারোর সাথে জোটবদ্ধ হতে চাচ্ছেন, সেখানে বেশি স্টেক পাওয়ার জন্য তার সাথে কথা বলছেন, এটা একটা। আর একটা হলো মোরালি করাপ্টেড হওয়া বা আর্থিকভাবে করাপ্টেড হওয়া। ফ্যাক্ট ইজ কোনটার এলিগেশন আমি কোনটাকে দিচ্ছি, এইটা আমি করছি কিনা। তো সেটা বলতে চাচ্ছিলেন না, আপনি যখন স্বার্থের প্রশ্নে বার্গেনিং করেন, কয়টা সিট আর কয়টা সিট না, ওইটা একটা মরাল করাপশন।
আপনার আগে আদর্শ মিলতে হবে। আপনি যার সঙ্গে বার্গেন করবেন তার সঙ্গে আপনার আদর্শিক মিল থাকতে হবে। আপনি বলছেন বিএনপি চাঁদাবাজ, আপনি বিএনপির কাছে গিয়ে সিট চাচ্ছেন, তাহলে আপনার মরাল এখানে করাপশন আছে, আপনি মরালি করাপ্ট। আপনি কোনো রিপ্লাই তাহলে দেবেন? আগে ফেরত না, নিতে এই হবে। উত্তরটা তো- আগে তাহলে এই উত্তর তো এনসিপির কেউ দিবে। আগে তাহলে তাদেরকে এই কথা ফেরত নিতে হবে যে বিএনপি চাঁদাবাজ না। মুখে গালি দিবেন বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি ক্ষমতা লোভী, বিএনপি তার এই মাফ করিয়েছে, জামাত ভালো না, জামাত তার না, মামলা তুষার মাফ ভাই, একটু করেছে। তাহলে আমি এটা কিন্তু করি, এটা কিন্তু ওই- আপনি তার কাছে গিয়ে বলবেন আমি আপনার সাথে ইলেকশন করবো, আপনার সাথে সিট ভাগাভাগি করব। সিট ভাগাভাগি করার সময় মনে থাকে না যে কে চাঁদাবাজ আর কে চাঁদাবাজ তুষার না? ভাই, এইটা তাহলে হলো এটা ফেরত যে নিতে হবে এই শুধু কথাটা। যে এনসিপি বিএনপির কাছে না, গিয়ে না, প্রতিদিন NCP বলি নাই। বলছে, আমি তাও NCP না। বলি নাই। যেমন আমি NCP পশ্চিমবঙ্গ শব্দটা পত্রিকায় বলি নাই এসছে, কিন্তু। মানে আমরা যেহেতু জানি যে যেহেতু নাহিদ ইসলাম বলেছেন এনসিপি কেই আমরা ধরে নিব, সেক্ষেত্রে বিএনপিও কিন্তু বলেছে অফিসিয়ালি যে আমরা নির্বাচনে এনসিপি কে সাথে চাই। তো বিএনপির সকল যেগুলো ভুল ভ্রান্তি হচ্ছে এর বাইরেও বিএনপির তো একটা আদর্শও আছে, তাহলে বিএনপি তো ওই আদর্শের জায়গা থেকেও আবার এনসিপি কে চাচ্ছে। এই চাওয়া না চাওয়াকে আমার মনে হয় কোর্টে তোলা খুব সিগনিফিকেন্ট না। সব থেকে আমাদের সিগনিফিকেন্ট জায়গায় ফোকাস থাকা উচিত সেটা হলো আমাদের গণ অভ্যুত্থানকে কেউ বেচে দিল কিনা সেই তথ্য নাহিদ ইসলামের জানা থাকলে বলতেই হবে, এইটা আমাদের ছাই মেখে ধরা উচিত। যে ধন্যবাদ। আমরা আরো একটা বিরতি নিচ্ছি ফ্যাক্ট চেকে। দর্শক, আমরা বিরতির পর আবার ফিরে আসবো, এই ইস্যুতেই থাকবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছে আমি হারুন রশিদ, সঙ্গে রয়েছেন হাদি ভাই এবং একই সঙ্গে আব্দুল নূর তুষার। আমরা যে বিষয়টি এতক্ষণ আলোচনা করছিলাম সেটি এখন পলিটিক্যাল একটা ফ্লেভার অলরেডি রয়েছে। আমরা দুটো ক্লিপ খুব দ্রুত দেখাতে চাই। মির্জা ফখরুল কিন্তু অলরেডি বলে ফেলেছেন যে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থেকে তারপরে উপদেষ্টা পরিষদটাকে কিন্তু সে এখন নিরপেক্ষ লোক দিয়ে পুনর্গঠনের কথা বলছেন। আর আপনারা আগে যেটা বলছেন, রুমিন ফারহানা বলে ফেলছেন যে এদের সবাই তো বিদেশি পাসপোর্ট আছে, একটু দেখি, তাদের তো এক্সিট খুব সহজ যে বিদেশ যাওয়া, একটু দেখেন আমরা, এটা দরকার নেই, এটা আমি চাই নাই। এটার ব্যাপারে আর কি বলবো ভাই, প্রত্যেকটা উপদেষ্টাই তো বিদেশি নাগরিক, তারা দেশে গন্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে, পারবেন না আপনি, পারবো না আমি। আচ্ছা, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটাও দেখতে চাই। জি জি, অবশ্যই। তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী তৈরি করে বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন। সেই নির্বাচনে আমরা একটা নতুন পার্লামেন্ট, জনগণের প্রতিনিধি যেখানে থাকবেন সেই পার্লামেন্ট এবং একটা সরকার পাবো। এটি গতকালকেই মির্জা ফখরুলের গাজীপুরের বক্তব্য, যেখানে কি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষ থেকে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে আবার এই যে উপদেষ্টা পরিষদ গঠন করবেন, সেখান থেকে একটা নিরপেক্ষ নির্বাচন। আর রুমিন ফারহানা বললেন যে তাদের তো সবার পাসপোর্ট আছে, বিদেশি তো নাগরিক, তো ওদের তো সমস্যা নেই, সব নাগরিকদের। যেটি বলেছেন আসিফ নজরুল যে নাগরিকদের সেফ দরকার। আরেকটি কথা আমি আর দেখানোর সময় নাই যে এখন কিন্তু নাগরিকদেরই পাশে দাঁড়াতে গিয়েছিলেন কিনা সার্জিস আলম, এনসিপি নেতা, উনি কিন্তু নেস্কোর একটা ঘটনায় বলেছেন ওই কর্মকর্তার কলিজা ছিঁড়ে তিনি রাস্তায় ছুঁড়ে ফেলবেন। এই কলিজা ছেঁড়া থেকে যদি শুরু করতেন আমাদের সুবিধা হতো। অথবা তুষার ভাই শুরু করেন। দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে রাজনৈতিক নেতার রাজনৈতিক ভাষা থাকতে হবে। নেস্কো হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি, তারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করে, বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এবং কোথাও যদি বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবে বন্ধ করা খুবই কঠিন, আপনি জানেন কিনা জানি না, তাহলে সিস্টেম ট্রিপ করে। বিদ্যুৎ গেলে অবশ্যই এটা স্বয়ংক্রিয়ভাবে যেতে হবে অথবা লোড ম্যানেজমেন্টের জন্য করতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন তারা আমার চাইতে ভালো বলতে পারবেন। অর্থাৎ ইচ্ছা হলে আপনি বিদ্যুৎ বন্ধ করতে পারবেন না, তাহলে কিন্তু উল্টা ঝামেলা হয়, এমনকি গ্রিড ফেল করতে পারে আপনি যদি ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করতে থাকেন, কারণ লোড আলাদা জায়গায় আবার ডিস্ট্রিবিউট করতে হয়। তো যাই হোক, আমি সার্জিস নিশ্চয়ই এগুলো সব ভালো জানেন, কিন্তু তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা খুবই আপত্তিকর। উনি বলেছেন একাধিকবার বিদ্যুৎ যাওয়াতে যে কলিজা ছিঁড়ে তিনি ছুঁড়ে ফেলে দেবেন, আমি প্রথম আলোতে দেখেছি। এখন কলিজা ছেঁড়ার ঘটনা আমরা যারা মুসলিম আমরা খুবই খারাপভাবে দেখি, কারণ আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা যুদ্ধক্ষেত্রে ছিঁড়ে হিন্দা সেটাকে ছিঁড়ে নাকি চিবিয়েছিল। এরপরে আমরা এখন যিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান, তিনি একটা সংবাদ করেছিলেন বিচিত্রায়, তখন সেখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডোম খলিলুল্লাহ সে মৃত ব্যক্তির কলিজা ছিঁড়ে
সেটাকে সে খেয়ে ফেলতো। আমি তৃতীয় ব্যক্তি পেলাম সার্জিস, যিনি কলিজা ছিঁড়তে চাচ্ছেন। এখন এই যে কলিজা ছেঁড়ার যে কথাটা, এটাও আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে, এই জন্য যে শরীরে এত অঙ্গ থাকতে উনি কলিজা কেন ছিঁড়তে চাচ্ছেন। সাহস কলিজার মধ্যে থাকে, এটা একটা ভুল বাগধারা। কারণ একটু পরে ওনারা বলবেন হৃদয়ে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কলিজা চিতিয়ে কেউ দাঁড়ায় না রে ভাই, দুই হাত যখন দুই দিকে ছড়ায় দেয় বুক চিতিয়ে দাঁড়ায়। তো ছিঁড়ে নিলে হার্ট নিবে, লাংস নিবে, কলিজাটা ছিঁড়তে চায়, বুঝছেন? এইটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এবং খুবই আপত্তিকর মনে হয়েছে। আমি বলবো যে যেহেতু সে একজন ভালো বিতার্কিক ছিল, অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে, আমি দেখেছি, অত্যন্ত আবেগ ঘন, তো এরকম বক্তৃতা যে দিতে পারে সে মানুষের কলিজা ছিঁড়বে, এটা আমি আশা করি না এরকম ভাষা ব্যবহার করা উচিত। জি, হাদি ভাইয়ের কাছ থেকে এইটাকে অল্প একটু শুনে আমরা মির্জা ফখরুলের বক্তব্যে যাব। জি, কলিজা এখানে খুব বেশি বলবার নাই। একটা হচ্ছে যে মানে ধরেন এটা তো রিটোরিক্স হিসেবে আমি মানে রিড করতে চাই। আপনি কলিজা ছেঁড়া তো বলছেন, কিন্তু আমরা কিন্তু আর অশ্লীল, আপনি তো আপনার ব্যাপারে তো কথা আছে। বক্তব্য দিয়েছি, অশ্লীল বলা যাবে না, এটা খুবই আপত্তিকর শব্দ। অশ্লীল কথাটা খুবই আপেক্ষিক, কোনটা শ্লীল কোনটা অশ্লীল। তুমুল গণহত্যার সামনে আপনি দুনিয়ার কোন শব্দ দিয়ে গালি দিলে গণহত্যাকারীর আপনি প্রতিশোধ নিতে পারবেন? শ্লীল অশ্লীলতার পলিটিক্সটাই ভিন্ন, এবং শব্দের রাজনীতি নিয়ে তরুণদের মধ্যে আমার সব থেকে বেশি কাজ আছে, সুতরাং এটা নিয়ে আমি কথা বলবো না। আর সার্জিসের যেটা হয়েছে, দেখেন, এটা যারা মেটাফোর্স বোঝে, রেটোরিক্স বোঝে, অফকোর্স এখন এর মানে কি, ওর সার্জিসের সামনে এসে যদি নেস্কর একজন আইনে দেয়, সে কি লিটারেলি তার কলিজা ছিঁড়তে পারবে? এখন তুষার ভাইয়ের যেটা আপত্তি সেটা হলো কলিজাই কেন ছিঁড়তে চায়। এখন আপনি রেটোরিক বুঝেন আর আপনি জোকস বুঝেন না, আমি রিড করেই বললাম। এখন এটা আপনি আপনার গালি রেটোরিক আর আমারটা রেটোরিক না। এখন আপনি এটা ভাই কৌশলে যেটা করেছেন, আপনি তো ভালো বিতর্কিক, এই জন্য এইটার আপনি আবার ভালো বিতর্ক করেন, আপনি সার্জিসটা ডুবানোর জন্য এইটার না, আপনি ভালো বিতর্ক করেন। আপনি শুনেন, আপনি ভালো বিতর্ক করেন, শুনেন, ভালো বিতর্ক তাহলে শুনেন। আমি মিথ্যা বলি নাই কিছু। আপনি প্রথমত শুনেছেন কলিজা নিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে এই অত্যাচারটা হিন্দে করেছে, তারপরে তৃতীয়তই আপনি পেলেন সার্জিসরে, অথচ আমি যে তিনটা জানি এর মানে আপনি কম জানেন অথবা ইচ্ছা করে জানেন না। কারণ আমি অন্তত আমি তো আপনার হাঁটুর বয়সের বাচ্চা, সেই হিসাবে আমি অন্তত বহু পলিটিক্যাল রেটরিক শুনেছি কলিজা ছিঁড়ে ফেলা হবে। এর মানে কি এটা কি ভালো? আমি সেটা বলছি না, কিন্তু ফ্রেমিংটা হলো তুষার ভাইয়ের মতো বিদগ্ধ মানুষ যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেটা ঘটেছে হিন্দে করেছে, এইটার সাথে যখন সার্জিসের বক্তব্যকে রিলেট করে, দেখেন আমি সার্জিসের ভাই, আপনি বক্তব্যটা ভালো না মন্দ সেটা বলেন, আমি সেটা বলতেছি ভাই। আপনি আমার সমালোচনা করতে এখানে আসেন নাই। আমি আপনার সমালোচনা করতেও আসছি এবং আমি প্রশ্ন আপনি আমার সমালোচনা নিতে পারবেন না, আপনি আমার হাঁটুর বয়সে দিকে করছেন না। শুনেন, আপনি করেন, দেখেন আমি হাঁটুর বয়সী না, আপনি যদি আরো ছোট বয়সীও হয় আপনি তুমুল সমালোচনা করেন। আমি করি না, আমি সেইটার উত্তরটা দিতে পারি কিনা। আমি তো কোথাও চুরি কইরা এখানে আসি না যে আমারে প্লিজ এইটা বললেন না আমি ক্ষমা চাবো, বরং আমি যেটা বলবো সেইটা তুষার ভাই আপনি নিতে পারবেন না। আপনি বললে খুবই ট্রিগার্ড হবেন, কষ্ট পাবেন। সিনিয়রদের সাথে এই কাদা ছড়াছড়ি আমরা করতে চাই না, এই জন্য আমরা বলি না। ফ্যাক্ট হলো সার্জিস যেটা বলেছে অবশ্যই সেটা ভুল বলেছে। সার্জিস সেজন্য ক্ষমা চাইবে কিনা সেটা আমরা সবাই বলবো, এবং এটা ভবিষ্যতে যেন না বলেন সেটা অবশ্যই আমরা বলবো, কারণ সেই তো অ্যাপ্রিসিয়েট করছে যে সার্জিস ভালো বিতর্ক করে, এবং অবশ্যই সার্জিসকে এর জন্য দুঃখ প্রকাশ করতে হবে। কিন্তু আমরা ফ্যাক্ট হলো যেটা যতখানি সিগনিফিকেন্ট তার থেকেও যদি সেটাকে আমরা ওইটার সাথে মিলিয়ে ফেলি তাহলে তো ওইটার সিগনিফিকেন্স হারাই যায়। বরং আমি আমার জায়গায় ফিরি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন খুবই স্বাভাবিক, এটাই তো কথা যে না আসলে কি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জায়গাটা চলে এসেছে কিনা, কেননা যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেটাকে তিনি নিরপেক্ষ মনে করেন না। ক্লিয়ার, আপনি যদি খুব সংক্ষেপে দিতেন, বলে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকতে হবে, তারও নিরপেক্ষ, আর উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন করতে হবে। দ্যাট মিনস এই উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ না, এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি উপদেষ্টা পরিষদ গঠন নতুন করে গঠনের ইঙ্গিত দিচ্ছেন কিনা খুব সংক্ষেপে বলবেন। ব্যাপারটা হলো এর পরেও ধরেন এই যে উপদেষ্টা পরিষদটা, এখানে তো বিএনপি ইনপুট দিয়েছে, জামাত ইসলাম ইনপুট দিয়েছে, সবাই দিয়েছে, তাহলে পরবর্তী যেটা নিরপেক্ষ হবে, এই নিরপেক্ষ কথাটা তো খুবই ভেইগ, এটা কনক্রিট কিছু না। এখন ধরেন যেটাকে বিএনপি শতভাগ নিরপেক্ষ বলবে, জামাত বা এনসিপি কে সেটাকে আবার নিরপেক্ষ বলবে, মানে কার দৃষ্টিতে নিরপেক্ষ হতে অথবা কার কাছে পরীক্ষা দিয়ে আপনি নিরপেক্ষ? দেখেন, ব্যক্তির নিরপেক্ষ হওয়া দরকার না, নিরপেক্ষ হলো তার কাজটা। যে কোনো ব্যক্তি, তাহলে এই উপদেষ্টা পরিষদ ঠিক আছে না, এটা তো আমি বলছি না। এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক সমস্যা আছে, এবং আপনি যখন ইলেকশনে যাবেন, আপনি যখন ইলেকশনের রুটিন ওয়ার্ক শুরু করবেন, তখন কি এত উপদেষ্টা দরকার আছে? এতগুলো মন্ত্রণালয় ফাংশন করবে, তত্ত্বাবধায়কের মুডটা কি 10-12 জন দিয়ে তাহলে কমাইতে হবে তো, কমাইতে হবে, অফকোর্স সেটাকে কমিয়ে ইলেকশনকে ফোকাস করে, বাট সেজন্য তফসিলের যখন যাবে এটা তো করতে হবে। রাইট, তুষার ভাইয়ের কাছে আসছি এই বিষয়ে, এবং আপনি যদি ওই বিষয়ে কথা বলতে চান আপনি বলতে পারেন। না, আমি কোনো বিষয়ে কথা বলতে চাই না। ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গে এসেছেন, আমি সেটা বলবো। ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন, ওনারা এই উপদেষ্টা মণ্ডলী নিরপেক্ষতা নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করেছেন এই বক্তৃতার ভিতর দিয়ে।
আর রুমিন ফারহানা যেটা বলেছেন সেটা তো ফ্যাক্ট। জি। আপনি যেহেতু ফ্যাক্ট চেক করেন, আপনি একদিন বলে দিয়েন ফ্যাক্ট চেক করে যে কার কার বিদেশি পাসপোর্ট আছে, কে কে বিদেশি নাগরিক আমাদের এখানে এসে আমাদের দেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে আমাদেরকে সেফ এক্সিট দিচ্ছে। যে কথাটা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই অবস্থা তৈরি হয়েছে এই কারণে যে এই উপদেষ্টা মণ্ডলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে এই উপদেষ্টা মণ্ডলীর নিয়োগকর্তাদেরই একটা অংশ। অতএব এই বিষয়টা আসলে এখন একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। দ্বিতীয়ত, এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মেলামেশা করেন, সেগুলোর ভিডিও এসেছে, সেগুলোর ছবি এসেছে। অতএব তারাই যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন উপদেষ্টা থেকে, তাহলে এইখানেও প্রশ্ন আসবে যে এক ধরনের সিম্প্যাথাইজার এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছেন, ফলে তাদেরকে তো অবশ্যই মানে নির্বাচনের আগে হয় এক ধরনের নিরপেক্ষ জায়গায় চলে যেতে হবে, অথবা তারা নিজেরা যদি নির্বাচন করেন পদত্যাগ করে নির্বাচনে চলে আসতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকে না। আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা কি আসলে এই নিজের উপদেষ্টা মণ্ডলী নিজে তৈরি করেছিলেন? যদি তাই করে থাকেন তাহলে উনি ঠিকই বলেছেন যে প্রধান উপদেষ্টা আবার একটা উপদেষ্টা মণ্ডলী তৈরি করবেন। আর যদি তিনি না করে থাকেন, সকলে মিলে তৈরি করে থাকেন, তাহলে সবাই মিলেই একটা নতুন উপদেষ্টা মণ্ডলী তৈরি করতে হবে। ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। শরীফ ওসমান হাদী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্যাক্ট চেক প্রতি রোববার রাত 10টায় প্রচারিত হয়। আগামী রোববার পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি হারুন রশিদ, সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন।